What.com Fair with Muffles comes to night, comes to song. সবার জীবনে জানা অজানা কিছু প্যারানরমাল ঘটনা ঘটেই চলেছে। যার সাথে এই প্যারানরমাল ঘটনাগুলো ঘটেনি, সেই অতিরিক্ত অভিজ্ঞতা কখনো বুঝতে পারবে না। যেভাবে লেখা আছে সেভাবেই বলছি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি ভালো আছেন এবং ভালো গেলে। আমি আজ যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি ঘটে আমার আব্বুর সাথে। আব্বু ঠিক যেভাবে বলেছেন সেভাবেই লেখার চেষ্টা করছি। আমার আব্বুর নাম আমজাদ আলী। গ্রামের একজন সাধারণ এবং সম্মানিত মানুষ হিসেবেই তিনি পরিচিত। প্রথমেই বলে রাখি, আমাদের এলাকার বিচার ব্যবস্থার সব কিছুই আমার আব্বুর হাত ধরেই হতো। আমাদের এলাকার নাম না বলার জন্যই অনুরোধ করছি। ঘটনাটি যখন ঘটে তখন সময় ছিল 1998 সাল। আমরা থাকতাম গ্রামের অনেক ভেতরে, তো আমরা প্রযুক্তির স্বাদ তখনও এরকম গ্রহণ করতে পারিনি। বলে রাখা ভালো, আমাদের এলাকায় দুইটি বড় বড় আম গাছের জন্য পরিচিত। আর ওই বাগানের পাশেই একটি গাছ রয়েছে যা শত বছরের পুরনো। সেই গাছ নিয়ে আমাদের এলাকায় কিছু খারাপ অভিজ্ঞতা থাকায় গাছের নিচে কেউ যায় না, সেটা দিনে হোক বা রাতে। 1998 সালে আমাদের গ্রামের লোক সংখ্যা তেমন একটা বেশি ছিল না। অনেক গাছপালা হওয়ার কারণে দিনের বেলাতেও কেমন যেন এলাকাটা থমথমে পরিবেশ ধারণ করত। পরিবেশটাও ছিল বেশ গম্ভীর। জীবনযাত্রা খুব ভালোভাবেই চলছিল। একদিন বিকেলে দুইটি বেদিনী পরিবার আসে, যারা এলাকায় অস্থায়ী থাকার জন্য আসে। আমাদের এলাকায় তারা থাকার জন্য আশ্রয় চায়। তারা বলে যে কিছুদিন এখানে থেকেই তারা চলে যাবে। তাই আমার আব্বু সহ এলাকার মুরব্বীরা সম্মতি হয়ে তাদেরকে থাকার অনুমতি দেয়। কিন্তু কয়েকদিন যেতেই এলাকার বেশ কিছু বাড়ি থেকে অনেক মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যায়, যা অতীতে কখনোই হয়নি। তারপর সকলেই ভেবে নেয় সেই বেদিনী পরিবারের লোকজনই এই কাজ করেছে। তারপর গ্রামের মোড়লরা সেই বেদিনী পরিবারকে গিয়ে অপমান করে এবং গ্রাম থেকে বের করে দেয়। কিন্তু যাওয়ার আগে সেই বেদিনী পরিবারের একজন মহিলা অশ্রুসিক্ত চোখে আব্বুর দিকে তাকিয়ে বলেছিলেন, তোর ভালো হবে না। এই ঘটনার পর বেশ কিছুদিন সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎই আব্বুর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। স্বাভাবিক ওজন থেকেই অনেকটা ওজন কমে যায় তার। এই বিষয়টা পরিবারের সবাইকে চিন্তার মধ্যে ফেলে দেয়, কারণ কোনো অসুখ ছাড়াই শরীরের এতটা ওজন কমে যাওয়া স্বাভাবিক কোনো কিছু নয়। একদিন জুম্মার নামাজ পর পরিবারের সবাই একসাথে খাওয়ার সময় আব্বু বলেন তার সাথে সব কিছু স্বাভাবিকভাবে চলছে না। সে বুঝতে পারে যে তার সাথে সব সময় কেউ থাকে। সেই রাতে আব্বু হঠাৎ করেই ঘুম ভেঙে যায়। আর আব্বু রুমের মেঝেতে তাকাতেই দেখে একজন লাল বেনারসি পরিহিত মহিলা আব্বুর দিকে তাকিয়ে আছে এবং তার মাথায় মোটা করে সিঁদুর দেওয়া ছিল। আব্বু সেটা দেখার করে কোনো আওয়াজই করতে পারছিল না। তারপর আব্বু জানালার দিকে তাকাতেই দেখে যে সেই দিন যে মহিলাটি আব্বুর দিকে তাকিয়েছিল, সেই মহিলাটি এক দৃষ্টিতে আব্বুর দিকে তাকিয়ে আছেন। এরপর আব্বু লাইটটা অন করার সাথে সাথেই ঘরটা আগের মতো স্বাভাবিক হয়ে যায়। আব্বু সকালে সবাইকে এই ঘটনাটি খুলে বলেন। তারপর আর অপেক্ষা না করে আমার দাদু ভাই সিরাজগঞ্জ থেকে একজন বয়স্ক মানুষকে নিয়ে আসেন, যিনি পেশায় ছিলেন একজন ইমাম। সেই ইমাম আমাদের বাসায় ঢুকতে চাচ্ছিলেন না। সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করেন যে বাসায় ঢুকলে সমস্যা কি। তিনি বললেন, বাসায় ঢুকলে আব্বুর সাথে যেটা হচ্ছে সেটা আরও বেশি হবে এবং এর জন্য আমাকেও জীবন দিতে হতে পারে। তিনি একভাবে আমাদের বাড়ির দিকে তাকিয়েছিলেন, তিনি যেন ভয় পাচ্ছিলেন। সেই ইমামের ইচ্ছায় আব্বুকে বাসার বাইরে একটি কলা পাতার উপরে বসানো হয় এবং ইমাম সাহেব তার দুই চোখের ভিতরে আঙ্গুল দিয়ে বলেন যে আমি যা বলবো তুমি তাই বলবা। কথা মতো সব কিছু বলার পর আব্বুর দুই হাতে চুন দিয়ে যেভাবে সাবান দিয়ে হাত ধোয়া হয়
সেভাবেই ডলতে থাকে। কথা মতো সেটা করার পর আব্বুর হাত রক্তের মতো লাল হয়ে যায়। সেটা দেখা ছাড়া কারো কোনোই উপায় ছিল না। ইমাম সাহেব দাদাভাইকে বলেন যে আপনার ছেলেকে কেউ সিঁদুর দিয়ে বান মেরেছে এবং সেই সিঁদুরটি হলো কোনো এক বিধবা মহিলার, যাকে বিয়ের প্রথম রাতেই হত্যা করা হয়েছে। কি এমন কাজ করেছেন জানতে চাইলে ইমাম সাহেব বলেন, একটু অপেক্ষা করেন, দেখিয়ে দিচ্ছি। তারপর ইমাম সাহেব কাঁসার প্লেটে কি যেন পরে ফু দেয় এবং সাথে সাথেই আব্বুকে যেই মহিলাটি হুমকি দিয়েছিল তার মুখ ভেসে ওঠে। ইমাম সাহেব বললেন, এর চিকিৎসা আছে, কিন্তু আব্বুর আর পুরো পরিবারের অনেক সমস্যা হতে পারে যদি কাজটা ঠিকভাবে শেষ না হয়। আর কোনো উপায় না দেখিয়ে দাদাভাই বলেন যে আপনি আপনার চিকিৎসা করুন। ইমাম সাহেব দাদাভাইকে জিজ্ঞাসা করেন যে এলাকায় কোনো পুরানো কুয়া আছে কিনা। আমাদের এলাকায় একটা ওয়াক্তিয়া মসজিদের পাশে একটা পুরনো কুয়াটি ছিল অনেক বছর আগে। ইমাম সাহেব বলেন, ফজরের আজানের পরে 3টা কবুতরের বাচ্চা নিয়ে সেই কুয়াতে ফেলে দিয়ে আসতে এবং সেই কবুতরের বাচ্চাগুলো মাথা গলা থেকে আলাদা করতে হবে এবং ফেলে দিতে হবে কুয়ার মধ্যে। আব্বুকে বলেন, পেছন থেকে তোমার বাবা, মা, স্ত্রী, সন্তান কেউ যদি তোমাকে ডাকে তাহলে পেছনে কোনোভাবেই তাকাবে না। আমি শুধু আয়াতুল কুরসি পড়তে থাকলাম। কথা মতোই আব্বু ফজরের আজানের পর সেই কুয়ার পাশে যায় এবং ঠিকমতো 2টা কবুতরের বাচ্চা ফেলে দেয়। কিন্তু 3 নাম্বার বাচ্চাটার মাথা কাটতেই সেখানকার পরিস্থিতি বদলে যেতে থাকে। আব্বু খেয়াল করেন পেছন থেকে দাদা, দাদি, পরিবারের আত্মীয় স্বজন মিলে সবাই মিলে আব্বুকে ডাকছে আর বলছে, বাঁচবি না। আব্বু সেই মুহূর্তে অনেক ভয় পেয়ে যায় এবং ভুলে যায় যে তাকে আরও একটি কবুতরের মাথা কেটে কুয়াতে ফেলতে পারে। অতিরিক্ত ভয় আর আতঙ্কের মধ্যে পড়ে আব্বু পেছন ফিরে তাকায় এবং আব্বু দেখি সেই যুবতী মহিলা আব্বুর দিকে নিঃশব্দে তাকিয়ে আছে এবং চারিদিক থেকে কুকুরের আওয়াজ আসছে। কিছুক্ষণ পরে আব্বু দেখেন কেউ একজন আজান দিতে দিতে দৌড়ে আসছে এবং সে যখন অনেকটা কাছে চলে আসে তখন আব্বু স্পষ্ট আজান শুনতে পাচ্ছিলেন। তারপর পরিবেশ একদম শান্ত হয়ে যায়। এরপর আব্বু খেয়াল করে দেখেন সেই বিধবা মহিলার জন্য আর কোনো কুকুরের আওয়াজও আসছে না কোথাও থেকে। আজান দিতে দিতে দৌড়ে যে মানুষটি আসছিলেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ইমাম সাহেব। ইমাম সাহেব যত দ্রুত সম্ভব আব্বুর হাত থেকে কবুতরটি নিয়ে কুয়ার মধ্যে ফেলে দেন এবং আব্বু খেয়াল করেন যে পানি মুহূর্তের মধ্যেই কেমন যেন একটা রং নিয়েছে। সেটা কবুতরের রক্তের রং ছিল না। ইমাম সাহেব বলেন, এটা সিঁদুর। এরপর আব্বু ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন, আপনি বুঝলেন কি করে আমি এখানে বিপদে পড়েছি? তখন ইমাম সাহেব বলেন, তুমি যখন বাড়ি থেকে কুয়ার উদ্দেশ্যে বের হয়েছিলে তোমার পিছে পিছেই সেই বিধবা মহিলাটি বের হয়েছিল। আমি তখন আসনে বসেই তোমাকে দেখছিলাম। এর কিছু সময়ের মধ্যেই সকাল হতে শুরু করে। এরপর তারা মসজিদের ভিতরে যান, নামাজ পড়েন। নামাজ পড়ে একদম সকাল হওয়ার জন্য তারা দুজন মসজিদের ভিতরে অপেক্ষা করতে থাকে। যখন একদম পুরোপুরি ভোর হয়ে যায় তারপর ইমাম সাহেব আব্বুকে বলেন, আসো তোমাকে একটা জিনিস দেখাই। তারপর আব্বু আর ইমাম সাহেব সেই কুয়ার পাশে আসে এবং ইমাম সাহেব কিছু একটা দোয়া পড়ে একটা ঢিলের মাঝে ফু দেয়। ঢিলটা কুয়ার মাঝে ফেলে দিতেই সেখান থেকে আওয়াজ আসে, বেঁচে গেলি। সেই ঘটনার পর থেকে আব্বু ধীরে ধীরে সুস্থ হতে থাকেন। এখন আল্লাহর রহমতে আমার পুরো পরিবার সুস্থ আছে। সকলে আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন যে আপনার দ্বারা কেউ যেন বিন্দুমাত্র কষ্ট না পায়। কারণ কে কিভাবে আপনার সাথে সেই প্রতিশোধটা নিবে আপনি নিজেও জানেন না। হতে পারে সেই প্রতিশোধ নেওয়ার বিষয়টা আপনার মৃত্যু ডেকে আনতে পারে। এই ছিল আব্বুর জীবনের একটি খারাপ ও ভয়ঙ্কর অভিজ্ঞতা। তারপরে তিনি তার অ্যাড্রেস শেয়ার করেছেন। তো এই ছিল আজকের প্রথম ঘটনা। আমরা পরবর্তী ঘটনায় চলে যাই।
ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ ইয়াসিন। চলুন তার কাছ থেকে ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালো দলে থাকেন। তো আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব, ওই ঘটনাটি হচ্ছে আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা। সো ও আমার ফ্রেন্ড যেভাবে বলছে আমিও ওইভাবেই বলতেছি। তো মাহফুজ ভাই, আমাদের বাসা ছিল নদীর পাশে। নদীর পাশে বলতে নদীর কিনারায় ছিল। তো আমাদের বাসার পাশে একটা উঠান আছে, উঠানের সামনে বড় একটা শিমুল গাছ আছে। ওই শিমুল গাছে 2টা দুষ্টু জিন থাকতো। ঘটনাটি ঘটে কখন, আমি যখন আমার আম্মুর গর্ভে ছিলাম। আমার গর্ভে থাকা অবস্থায় আমার বয়স যখন 6 মাস, তখন ওই জিন 2টা আমার উপরে নজর পড়ে যায়। তখন যখন 7 মাস হয়, তখন আমার নানু মামা এসে আমার আম্মুকে নিয়ে যায়। তখন গর্ভে থাকা অবস্থায় তখন কোনো সমস্যা হয়নি। তবে আমি যখন জন্ম নেওয়ার পরে আমাদের বাসায় চলে আসে, তখন সমস্যাটা হয়েছিল মাহফুজ ভাই। আমি নাকি অনেক কান্না করতাম, সাধারণত বাচ্চারা যেরকম কান্না করে তার চেয়ে অনেক বেশি বলতে গেলে। আমি যখন কান্না করতাম একদম 3-4 ঘন্টা শুধু কান্নাই করতাম। অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হয়নি। বলতে গেলে আমি যখন শুধু ঘুমাই থাকতাম তখন চুপ থাকতাম, আর যতক্ষণ জাগনা থাকতাম ততক্ষণই কান্না করতাম। তো মাহফুজ ভাই বলে রাখি, আমার বড় খালামণি ছিল কবিরাজ। তো ওনার জিনদের দিয়ে আমার কি হয়েছে এটা খোঁজ করায়। তো ওই আমার খালামণির জিন খোঁজ খবর নেওয়ার পরে বলে কি, ওই যে শিমুল গাছে 2টা জিন আছে, ওই জিন আমার উপরে ভর করছে। তো ওই জিন করে আমার খালামণি তার শক্তি দিয়ে জিনকে বোতলের ভিতরে বন্দি করে রাখে। তো তারপর থেকে আমার আর কিছু হয় না, আলহামদুলিল্লাহ। তো আমাদের ওই সময় ছিল লিচুর সময়। ওই সময়টাতে আমি যখন ক্লাস 5-এ থাকি, তখন আমার নানুর বাসায় যাই। তখন আমার নানুর সাথে ঘটনাটি ঘটে। ভাই বলে রাখি, আমার নানুর বয়স অনেক, তখন বয়স ছিল 101 বছর। তো লিচুর সময় রাত 12:30টার মতন হবে। তখন আমার নানু লিচু বাগানে যায়। ভাই আপনি তো জানেনই, লিচু বাগানে অনেক পাখি আসে, তারপরে মানুষজন লিচু পেরে নিয়ে যায়, এরকম থাকে। ওই জন্য পাহারা দিতে গেছে। ও মোহসেন বলে রাখে, আমাদের বাসা থেকে আমাদের নানুরের বাসায় ওইখানেও এই লিচু বাগান, ওই নদী ছিল, নদীর পাশে লিচু বাগান ছিল, তার পাশে ওইখানেও আরেকটা শিমুল গাছ ছিল। তো আমার নানু ভাই যখন রাত 12:30টার দিকে লিচু বাগানে ঢোকে, তখন দূর থেকে যখন ঢুকছে তখনই খেয়াল করে যে 2টা বাচ্চা এসে লিচু গাছ থেকে লিচু পেরে খাচ্ছে। আমার নানু কিছু না ভেবেই বলে, একটু ধমক দিয়ে বলে, হ্যাঁ তোমরা কারা এখানে লিচু খাচ্ছ? হ্যাঁ। তখন মাহফুজ ভাই একটু কাছে গিয়ে আমার নানু ভাই যেটা দেখে, ওইটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে কি, বাচ্চা 2টা হবে 10 বছর 11 বছর এরকম বয়স হবে, আর বাচ্চা 2টা ছিল পুরা উলঙ্গ, তাদের শরীরে কোনো পোশাক ছিল না। তো আমার নানু ভাই যখন তাদের কাছে গেল, তখন দেখলো কি মাহফুজ ভাই, তাদের মাথাটা আপেলের মতো, কিন্তু শরীরটা মানুষের মতনই, আমাদের মতনই, কিন্তু ওদের পা মাটিতে ছিল না। এটা দেখার পরে আমার নানু অনেক জোরে চিৎকার মারে। তো দেখে কি বাচ্চা 2টা সামনের দিকে ওই নদীতে নেমে গেছে।
তখন আমার নানু ভাই যখন দৌড় দিবে তখন আর ওনার পা মানে উঠতেছিল না, সে ফ্রিজ হয়ে গেছে। তো তখন অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর মানে সকালবেলা যে আমার মামা লিচু বাগানে যায়, তারপরে আমার নানু সকালবেলা নিজেকে করে যখন অজ্ঞান অবস্থায় থাকে, তখন অজ্ঞান থেকে যখন ছোটে তখন দেখি কি তার চারপাশে অনেক মানুষজন ভিড় করে আছে। তো তারপরে আমার নানু ভাইয়ের অনেক জ্বর আসে। জ্বর আসার পরে অনেক মানে আমার খালামণিকে বলে, আমার খালামণি তো কবিরাজ ছিল, ওকে বলে। তো ওই যে আমাদের বাসার ওই শিমুল গাছে যে জিন দুইটা ছিল, ওইটা ছিল ওর বাচ্চা এবং আরও অনেকগুলা জিন মিলে তারা মনে করেন অবশ্যই অনেক শক্তিশালী হয়ে গেছে, অনেক শক্তিশালী হয়ে আমাদের উপরে প্রতিশোধ নিতে আসছে। ওই জিনটা মানে আমার খালামণি যখন বোতলে বন্দি করছিল তখন একটু আঘাত লেগে কিংবা মানে একটু অসুস্থ হয়ে ওই জিনটা মারা যায়। অনেক বছর আগের কথা, সেই জিনটা মারা যাওয়ার পরে ওরা এখন ওই প্রতিশোধ নিতে আসছে। তো আমার খালামণি আমার মামাকে বলে যে আমি তো আমার দ্বারা এটা করা সম্ভব না, তোমরা বড় কবিরাজ নিয়ে আসো, বড় হুজুর নিয়ে আসো। তো আমার মামাও আমার খালামণির কথা মতো বড় হুজুর নিয়ে আসে। ওই দিন আমার নানুর জ্বর ঠিক হয়ে যায়। তারপরে আমরা মামাতো বোন মিলে সবাই মামাতো বোন ভাই মিলে নদীতে গোসল দিতে যাই। মাউস ভাই আমি যখন গোসল দিতে মানে আমার নানু ভাই যখন দেখছিল যে জিন দুইটা পানিতে নেমে গেছে, আমি গোসল দিতে দিতে ওই জায়গায় চলে যাই, আমার একটা খেয়াল নেই। তো হঠাৎ করে মফসাই মনে হলো কি আমার পা ধরে কে যেন পানির নিচে টেনে নিয়ে যাচ্ছে। তো আমি একটা সময় পানির নিচে যাই, খেয়াল করলাম কি একটা মহিলা বসে আছে, পানির ভেতরে তার খোলা চুল দুলতেছে, তার কালো চেহারা, রক্তের মতন লাল টকটকে চোখ, আমার দিকে তাকায় হাসতেছে আর বলতেছে, তুই সেই মেয়ে না, তোর জন্য আমি আমার স্বামীরা হারাইছি। এটা বললে সে আমার দিকে তাকায় হাসতেছে। আমি তখন অনেক সময় পানির নিচে, তখন পানি খেয়ে অজ্ঞান হয়ে যাই। তখন আমার মামাতো বোন আর মামাতো ভাই ওরা তো চিন্তা করে যে অনেক সময় পানির নিচে আছে, এটা ভেবে খোঁজা শুরু করে। তারপরে আমি মাটির নিচে চলে গেছিলাম, ওরা ওদের পার সাথে পানি খাই। তারপরে আমাকে উপরে ওঠানোর পরে আমি তো অনেক পানি খাইছিলাম, আমার পেট থেকে পানি বের করে হসপিটালে নিয়ে যায়। তারপরে ঠিক হয়ে যায়। তারপরে বড় কবিরাজ ডেকে নিয়ে আসা হয়। কবিরাজ ডাকার পরে ওই জিনগুলোকে হাজির করার পরে ওই মাউসাই জিনগুলা ছিল অনেক শক্তিশালী, ওই জন্য কবিরাজেরও অনেক সমস্যায় হয়। কিন্তু জিনগুলা একটা কথা বলে যায় কি, আমি মানে ওই জিনগুলা বলে কি তারা আমাকে ছেড়ে দিবে কিন্তু আমার নানু ভাইকে মেরে ফেলবে। তো এটা বলার পরে কবিরাজ তারপরে অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। তো আমার অনেক জ্বর আসে, জ্বর কমতেছিল না। একটা সময় আমার মনে হলো কি আমার জ্বর ঠিক হয়ে গেছে। তখন তার 3 দিন পরে আমার নানা ভাই মারা যায়। নানা ভাই মারা যাওয়ার পরে আমার মেজো মামার মানে কিছু খাইতে অনেক জ্বর আসে, কিছু খাইতে পারে না, যা খায় শুধু হয়, বমি হয়, রক্ত হয়, রক্তের মতন মানে বমিটাই রক্ত বের হয় শুধু। এরকম করে অনেক বড় বড় ডাক্তার কবিরাজ দেখানোর পরেও কোনো কিছু হয় না। তো কোনো কিছু না হওয়ার ফলে আমার মামাও এক সময় না খেতে পেরে একটা সময় মারা যায়। তারপরে মামা মারা যাওয়ার পরে আমাদের ফ্যামিলির সবাই অনেক ডিপ্রেশনে চলে যায়। তারপরে আমাদের সবাই শুনতে পারি কি আমার আম্মু আবার মা হবে, আমার আম্মু মা হতে চলছে। তো অনেক সময় অনেক ভেঙে পড়েছিল। ভেঙে পড়ার পরে একটা খুশির সংবাদ, তখন সবার একটু ভালোই লাগে। তো তখন ছিল মাহফুজ ভাই আমার আম্মুর গর্ভে যে সন্তান ছিল, তখন 7 মাস ছিল তার বয়স। 7 মাস থাকার ফলে আমার আম্মুর একদিন অনেক পেটে ব্যথা করে, তো পানি ভাঙতেছিল। এই জন্য যা করে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলে তোমরা রাজশাহী মেডিকেল হসপিটালে নিয়ে যাও। তারপরে রাজশাহী একটা মেডিকেল হসপিটাল নিয়ে যায়। কেমিং নাম্বারটা বললাম না মাহফুজ ভাই। নিয়ে যাওয়ার পরে
উম, 7 মাস 7 মাস হয়েছিল তখন আমার একটা ভাই হয় মাহফুজ ভাই। 7 মাসের বাচ্চা যে মানে 7 মাসে তো কোনো কিছু হওয়ার না, স্বাভাবিক হওয়ার মতো না, কিন্তু আমার ভাইটা হয়েছিল অনেক সুন্দর, মানে মনে হচ্ছিল কি ওর 7 মাস না 9 মাস কি 10 মাস এরকম বয়স ছিল। তো যাই হোক, বাচ্চাটা হওয়ার পরে আমার ভাই হয় অনেক সুন্দর। তারপরে আমার আম্মু যখন কেবিনে শুয়ে থাকতো তখন স্বপ্ন দেখতো যে 2টা বাচ্চা আমাদের মানে আম্মুর কেবিনের নিচে দিয়ে হাঁটতেছে, কিছু মানে উলঙ্গ। ওই যে আমার নানু যে 2টা বাচ্চারা দেখছিল, ওই 2টা বাচ্চা একদম উলঙ্গ ছিল ওই বাচ্চাগুলা। যখন আমার আম্মু আমার ওই ভাইয়ের মাথায় হাত রাখে তখন ওই বাচ্চা 2টা ভ্যানিশ হয়ে যায়। তো আমার আম্মু এটা দেখে একটু ভয় পায়। তো আমার আব্বুর কাছে যখন বলে, আমার আব্বু বলে কি না তুমি এমনি স্বপ্ন দেখছো, মনের ভুল, ওইটা বেশি গুরুত্ব দেয় না। তো আমার খালাতো বোন আমার আম্মুর সাথে থাকার জন্য ছিল, আম্মুর টেক কেয়ার করার জন্য ছিল ওই সময়। তো ওই দিন রাতে আমার খালাতো বোনও ওই সেম জিনিসটা দেখতে পায়। তো আমার খালাতো বোন ভাবে আমার আম্মুরে বললে আমার আম্মু ভয় পাবে, ওই জন্য বললে মাউসে। এইটাই ছিল সবচেয়ে বড় ভুল, যে কাউরে কিছু বলছিল না। তো তারপরের দিন আমার আম্মু যখন সুস্থ হয়ে যায়, আমার আব্বু অনেক খুশি হয়, 2জনে সুস্থ, আমার আম্মু এবং আমার যে ছোট্ট একটা ভাই হয়েছে, 2জনই খুশি, মানে সুস্থ, তো সবাই খুশি। তো হয়েছিল কি মানে 4 দিন হয়ে গেছিল, 5 দিন হলেই মানে হসপিটাল থেকে নাম কেটে দিবে, মানে কালকে আমরা বাসায় যাব। ওই সময় আমার আম্মু স্বপ্ন দেখে কি ওই যে 2টা বাচ্চা ওই হাঁটতে দেখছিল মেঝেতে, ওই 2জনে এসে বলে কি তোর মেয়ের জন্য আমরা আমার আব্বুকে মানে বাবাকে হারাইছি, এখন আমরা বলছিলাম তোদের ফ্যামিলিতে 3জনকে মারবো, তারপরে আমরা চলে যাব। তো আমার আম্মুরে বলতেছে তোর বাবারে মারছি, তোর মেজো ভাইরেও মারছি, এখন তোর ছোট নব সন্তান শিশু ওকে মেরে বিদায় নিলাম, আর কোনোদিনও তোদের ডিস্টার্ব করবো না। তো এটা বলে স্বপ্নে এটা দেখে তো আমার আম্মু অনেক জোরে চিৎকার দিয়ে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পরে আমার নাকের কাছে যখন হাত নেন তখন দেখে নিঃশ্বাস চলতেছিল না। তখন আমার আব্বু ডাক্তারে ডেকে আনে। ডাক্তার অনেকক্ষণ চেক আপ করার পরে বলে কি বাচ্চা তো দুনিয়াতে নেই, বাচ্চা মারা গেছে। তো মাহফুজ ভাই আমাদের ফ্যামিলির 3জন সদস্য মারা যায়, তারপর থেকে এখন আর কোনো সমস্যা হয় না। তো এটাই ছিল আজকের ঘটনা। ধন্যবাদ ইয়াসিন ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ নয়ন। চলুন তার মুখ থেকে ঘটনাটি শুনে আসি। ধন্যবাদ মাহফুজ ভাই আমাকে ঘটনাটি বলার সুযোগ করে দেওয়ার জন্য। এই ঘটনাটি যার কাছ থেকে কালেক্ট করেছি সে একজন 10ম শ্রেণীর ছাত্র, তার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। তার লোকেশন শেয়ার করতে সে অনিচ্ছুক। এই ঘটনাটি ঘটেছিল নানির সঙ্গে। সে যেভাবে আমাকে বলেছেন আমি সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমার নানার সবেমাত্র বিয়ে হয়েছে। তো বিয়ে হওয়ার কিছুদিন পরে আমার নানার শ্বশুরবাড়ি থেকে আমার নানা এবং আমার নানিকে দাওয়াত করা হয়। আমার নানার শ্বশুরবাড়ি থেকে খবর পাঠানো হয় যে তোমরা ওই দিন এসো আমাদের বাড়িতে, মানে একটা নির্দিষ্ট দিন দিয়ে দেয়। তো সেই দিন আসলে আমার নানা কাজের ব্যস্ততায় খুবই ব্যস্ত হয়ে পড়ে, মানে কাজের চাপে খুবই ব্যস্ত হয়ে পড়ে। তো সেই কাজে ব্যস্ত থাকার কারণে আমার নানিকে আমার নানির মার বাড়ি পাঠিয়ে দেয়। বলে কি যে তুমি গিয়ে ঘুরে আসো, আমি অন্য দিন যাব। তো আমার নানি বলে যে তোমাকে রেখে যাব, বিষয়টা কেমন দেখায় না। তো আমার নানা বলে যে সমস্যা নেই, তুমি গিয়ে ঘুরে আসো। বললো যে কাজের ব্যস্ততার জন্য আসতে পারেনি। মানে আমার নানা তখন মাঠে চাষবাস করতো, মাঠে চাষবাসের অনেক কাজ, মানে কাজে অনেক ব্যস্ত হয়ে পড়ছিল, এই জন্য আর কি যেতে পারছিল না। কিন্তু আমার নানিকে পাঠিয়ে দেয়। তো আমার নানি তার মার বাড়ি যাওয়ার পরে তো এখানে বেশ কিছুদিন থাকার পরে যেই দিন আমার নানার বাড়ি চলে আসবে, মানে আমার নানি তাদের বাড়িতে চলে আসবে,
তো সেই দিন আমার নানি তার আব্বুকে বলে যে আব্বু আমার পুঁটি মাছ ভাজা খেতে ইচ্ছে করছে খুব। বলে রাখা ভালো, আমার নানির প্রিয় খাবার ছিল পুঁটি মাছ ভাজা। সে যতই ভালো মন্দ খাক না কেন, সে পুঁটি মাছ খেতে খুব পছন্দ করত। তো আমার নানির বাবা তাদের বাসার পাশে একটা বিল আছে, ওই বিলে যায় পুঁটি মাছ মারতে। তো পুঁটি মাছ মেরে আনার পরে ওইটা রান্না করে আমার নানিকে খেতে দেয়, মানে ভেজে আমার নানিকে খেতে দেয়। খাওয়ার পরে তো খাওয়া দাওয়া শেষ করে আমার নানি দুপুরের দিকে দুপুরের দিকে বাসায় আসতে থাকে। আমার নানির মার বাড়ি থেকে বেরিয়ে আসতে একটা গোডাউন পড়ে। তো গোডাউনের পরে একটা কালী মন্দির ছিল, ওইটা পার দিয়ে আসতে হয় আর কি। তো আমার নানা বলে যে তুই একাই যেতে পারবি নাকি আমি তোকে এগিয়ে দিয়ে আসবো। পরে আমার নানি বলে যে না ঠিক আছে, আমি একাই যেতে পারবো, কোনো সমস্যা নাই। আমার নানির বাবা বলে যে না আমি তোকে এগিয়ে দিয়ে আসি চল। তো অনেক জোরাজোরি করার পর আমার নানি বলে যে না আমি একাই চলে যেতে পারবো, তোমরা টেনশন করো না। তো একটা পর্যায়ে আমার নানি সেখান থেকে বের হয়ে আসে। তো বের হয়ে আসার পর থেকে গোডাউন পার দিয়ে যে কালী মন্দিরটা পড়ে, ওই কালী মন্দির সামনে যখন আসে, সে লক্ষ্য করে যে মন্দিরের পাশে কে একজন বসে আছে। লোকটি ছিল কালো চাদরে মোড়ানো। তো সে এটা দেখে সে সেটাকে পাত্তা না দিয়ে মানে ইগনোর করে পাশ কাটিয়ে চলে আসে। তো কিছুক্ষণ আসার পর সে পিছনে একবার তাকায়, কি ভেবে যেন তাকানোর পরে দেখে যে ওই কালো যে চাদর দিয়ে মোড়ানো লোকটা ওইটা তার পিছন আসতেছে। তো ভাবতেছে যে হয়তো কোথাও যাচ্ছে। তো কিছুটা যাওয়ার পর সে অন্য রাস্তা যখন অতিক্রম করলো, তখন তাও দেখে যে পিছনে ওই লোকটি হেঁটে আসতেছে। তো আসার পর সে অনেকটা পথই হেঁটে আসতেছিল। তো একটা পর্যায়ে সে আমার নানাদের বাসার কাছে একটা স্কুল আছে, নির্জন জায়গায় স্কুলটা, মানে স্কুল ছাড়া আশেপাশে কোনো আর বাড়ি নেই। তো স্কুলের পাশ দিয়ে রাস্তাটা ছিল। তো স্কুলের সামনে যখন আসলো, ফাঁকা ফিল্ডের সামনে যখন আসার পর ওই কালো ছায়াটা আমার নানির শরীরের মধ্যে প্রবেশ করার পর তখন আরও কিছুটা আসে। এইটা আসার পর তখন আবার আমার নানার সঙ্গে দেখা হয়ে যায়। বলে কি ব্যাপার, তুমি চলে আসলে না জানি। পরে আমার নানাকে সে কিছু কিছু না বলে সে আবার বাড়িতে না গিয়ে সে আবার ব্যাক করতেছে, মানে পিছন দিকে ব্যাক করতেছে। তখন আমার নানা হাত ধরে তখন বলে যে কোথায় যাচ্ছ তুমি, মাত্র তো বাসায় আসলে আবার কোথায় যাচ্ছ। তো আমার নানি তখন বলে যে আমি আমার জায়গায় যাচ্ছি, তোর কি। তো এটা শোনার পর আমার নানা অবাক হয়ে যায়, কী ব্যাপার, ভালো মানুষ গেল, ও তো আমার সাথে এইরকমভাবে কথা বলে না, ওর সমস্যাটা কি। আবার সে হাত ধরে বলে যে তুমি কোথায় যাচ্ছ, তুমি তো মাত্র বাসায় আসলা, তুমি বাসায় চলো। তো আমার নানি বলে যে না আমি আমার জায়গায় যাচ্ছি। আমার নানা বলে যে তোমার জায়গাটা কোথায়। তো আমার নানি বলে যে আমার নানির মধ্যে থাকা জিনটি বলে যে আমার জায়গা কালী মন্দির। তো আমার নানা তখন বুঝতে বাকি রইল না যে ওই কালী মন্দিরের সামনে দিয়ে আসতে আমার নানির শরীরে কিছু একটা প্রবেশ করেছে। পরে সে ওই আমার নানিকে ধরার পর আর তার পাশে কয়েকজনকে ডেকে আনার পর সবাই আমার নানিকে জিজ্ঞেস করে যে আমার নানির মধ্যে থাকা যে অবয়বটাকে জিজ্ঞেস করে যে তুমি কোথা থেকে এসেছো। বলে কি যে আমি কালী মন্দির থেকে এসেছি। বলে যে এর ভেতরে কেন প্রবেশ করেছো, আমার নানির শরীরের ভেতরে কেন প্রবেশ করেছে। তখন আমার নানির শরীরে থাকা জিনটি বলে যে আমি করেছি এই জন্য যে ও পুঁটি মাছ ভাজা খেয়ে এই কালী মন্দিরের সামনে দিয়ে আসছিল। আমি তখন বাসনা পেয়ে সুগন্ধি পেয়ে তখন আমি ওর পিছনে অনেক মানুষের সমাগম দেখে আমি আর তখন ওর শরীর ঢুকতে পারিনি। তাই এই ফাঁকা নির্জন জায়গায় এসে আমি শরীরে প্রবেশ করেছি, আমি ওকে নিয়ে যাব, তোরা কেউ আমাকে আটকাবি না, আমি ওকে নিয়ে যাব। তখন আমার নানা কোনোভাবে সে আমার নানিকে আটকানোর পর সে একটা কবিরাজ ডাকে। কবিরাজটি যখন আসার পর যখন কবিরাজটি আমার নানির ভিতরে থাকা জিনটিকে জিজ্ঞেস করে যে তুই কেন ঢুকেছিস এই ব্যক্তির শরীরে, তুই কী চাস। বলে কি যে আমি এই মহিলাকে চাই, আমি একে সাথে করে নিয়ে যাব। তো বলে কি যে না তুই নিয়ে যেতে পারবি না। বলে কি আমি নিয়ে যাব। যখনই ওই জিনটি এই কথা বলল তখনই ওই কবিরাজ আমার নানির ডান হাতের আঙ্গুলটা বেঁধে দিল, কোনোই আঙ্গুলটা বেঁধে দেওয়ার পর একটু হলুদ আর একটু সরিষার তেল আমার নানির নাকের গোড়ে ধরে। ওই বাসনা তখনই পায় যখন
তখন ওই জিনটি তখন বলে যে তুই এটা করিস না, আমি চলে যাব, তুই এটা করিস না, আমি চলে যাব। তখন ওই কবিরাজটি বলে যে না, তোকে আমি আজকে পুড়িয়ে মারবো। তো এইটা বলার সাথে সাথে তখন ওই জিনটি বলে যে না, আমাকে পুড়িয়ে মারিস না, আমাকে পুড়িয়ে মারিস না, আমি চলে যাব। তখন কবিরাজ বলে যে তুই যে যাবেই, তোর যাওয়ার প্রমাণটা কি? তখন জিনটি বলে যে আমি কি প্রমাণ চাস, আমি দেব, কি প্রমাণ চাস? তখন কবিরাজ বলে যে তুই যাওয়ার সময় ওই যে দূরে একটা কোড়ই গাছ আছে, ওই কোড়ই গাছের একটা ঢাল ভেঙে দিয়ে যাবে, মোটা ঢালটা ভেঙে দিয়ে যাবে। তো যে কথা সেই কাজ। আমার নানির শরীর যখনই ছেড়ে দিল, আমার নানি তখন অজ্ঞান হয়ে পড়ে গেছে। ততক্ষণে পড়ে যাওয়ার পর তখন ওই জিনটি ওই দূরে যে কোড়ই গাছটা ছিল ওর উপরে গিয়ে ভর করার পর কোড়ই গাছের যে ঢালগুলা ছিল, মোটা ডালগুলা ছিল, ওইগুলো দুমড়ে মুচড়ে ভেঙে দেয়। সবগুলো ভেঙে দেওয়ার পর সে কোথায় যেন চলে যায়। তখন আমার নানিকে সুস্থ করা হয়। সুস্থ করার পর আমার নানির কাছ থেকে জিজ্ঞাসা করা হয় যে তুমি ওইখান দিয়ে আসতে কি কি দেখেছিলে? পরে আমার নানির সবগুলো ঘটনা খুলে বলার পর তখন ওই কবিরাজ আমার নানিকে কিছু ঝাড়ফুঁক করে দেওয়ার পর আবিষ দিয়ে দেয়, গাটা বন্ধ করে দেয়, যেন ওই খারাপ জিনটি যেন আমার নানির শরীরে আর ভর করতে না পারে। তো এই ছিল আজকের ঘটনা, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ নয়ন ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। এবার আমরা পরবর্তী ঘটনায় চলে যাব। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের মডারেটর মোহাম্মদ সোহাইব। চলুন তার কাছ থেকে ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি যে আপনি সবসময় ভালো থাকেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করেন। তো আজকের ঘটনাটি শেয়ার করব, সেই ঘটনাটি শোনা আমার এক দাদুর কাছ থেকে। তো দাদুর দোকানে আমরা কয়েক বন্ধু চা খেতে যেতাম প্রত্যেক দিন আর কি। যে সবাই বন্ধুরা একসাথে হলে যেরকম দোকানে আড্ডা দেওয়া হয়, সেরকম দাদুর দোকানে আড্ডা দিতে যেতাম। তো আমরা সবাই চা খাচ্ছিলাম, তখন দাদুকে বললাম যে দাদু, তোমার সাথে কি কোনো ভয়ানক কিছু ঘটনা ঘটেছে? তখন দাদু বলল যে আমার সাথে তো ঘটে নাই, তবে আমার বন্ধুদের সাথে ঘটেছে। তখন আমরা দাদুকে বললাম যে তাহলে ঘটনাটা একটু আমাদের শোনাও, দেখি কী রকম ঘটনা, তাদের সাথে কি ঘটেছিল। তখন দাদু বলল যে আমার বন্ধু আর তার এক ভাই দুজন কক্সবাজার বেড়াইতে যায়। অবসর টাইম থাকার কারণে তারা দুই ভাই কক্সবাজার বেড়াতে যায়। তো মাহফুজ ভাই আগে থেকে বলে রাখি যে ঘটনাটি ঘটেছিল কক্সবাজারের থেকেই। তো দুই বন্ধু বেড়াইতে যাওয়ার পর আপনারা তো জানেন যে কক্সবাজার গেলে পরে অনেক লোক ওইখানে থাকা খাওয়া অসুবিধা হয়, সে কারণে তারা একটা ভালো হোটেল খুঁজে। তো হোটেল খুঁজে পাওয়ার পর হোটেলে একটা রুম নেয় তারা। সেই রুমটা অনেক খোঁজাখুঁজি করার পর পায়। তো দুই ভাই রুমে ওঠার পর হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নেয়। তো রুমে যখন উঠেছে সে সময়টা ছিল দুপুর। আপনারা জানেন যে বড় বড় যে সব জায়গাগুলোতে বেড়াইতে যায়, সেসব জায়গার রুমগুলো আর কি নিয়ম করা থাকে যে দুপুর 12টা থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত। তো তারা দুপুরবেলায় রুমে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে যায় একটু বেড়াইতে, বিচে যায়, যে কক্সবাজার ঘুরতে তো হবেই। তো মাহফুজ ভাই তারা অনেকক্ষণ ঘুরতে থাকে। ঘোরার পর তারা দুজন রুমে আসে সন্ধ্যার দিকে। তো সন্ধ্যার দিকে আসার পর আবার ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়ে আবার রাতের খাওয়া দাওয়া শেষ করার পরে তারা আবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকত দেখার জন্য আবার বের হয়। তো বের হওয়ার পরে তারা অনেকক্ষণ বেড়ায় এবং দুই ভাই আড্ডা দেয়। বোঝেনি তো যে কক্সবাজার বেড়াইতে গেলে কীরকম ফিল হয়। তো তাদের বেড়ানো শেষ করে এই বাসায় আসে রাত 12টার দিকে। তো 12টার দিকে বাসায় আসার পর তারা দুই ভাই ঘুমায়, ফ্রেশ হয়ে ঘুমায় পড়ে। তো ঘুমানোর পর তো তারা দুইজন রুম বন্ধ করে ঘুমাইতে যাওয়ার কিছুক্ষণ পরই দরজায় টোকা দেয় কে যেন এসে। তারা মাত্রই শুয়েছে, এখনও তারা ভালোভাবে ঘুম আসেনি। তখন তাদের ভিতর থেকে একজন বলল যে কে বাইরে থেকে কে দরজায় টোকা দিচ্ছেন। তো কোনো রেসপন্স না পেয়ে
তারা এদের ভিতর থেকে একজন উঠে যায় দরজা খুলে দেখে কেউ নেই। তখন তারা ভাবলো যে হয়তো তাদের সাথে কেউ মজা করছে, তো তখন আবার দরজা লাগিয়ে আবার শুইতে যায়। তো শোয়ার আবার কিছুক্ষণ পরই আবার দরজাতে ঢুকে দিল। তো তখন আবার যায় দেখে যে তখন আর কেউ নেই। তো এভাবে কিছুক্ষণ তাদের সাথে এরকম ঘটতে থাকে। তো তারপরে তারা সেটাকে আর ভালোভাবে কেয়ার না করে, অত গুরুত্ব না দিয়ে তারা ঘুমিয়ে পড়ে। তো মাহফুজ ভাই বলে রাখি যে তারা কক্সবাজারে গেছিল 3 দিনের জন্য। তো পরের দিন সকালে তারা ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়, যেভাবে মনে করেন যে সাধারণ মানুষজন যেভাবে ফ্রেশ হয় সেরকম ফ্রেশ হয়ে তারা হোস্টেলে যেয়ে খাওয়া দাওয়া শেষ করে তারা আবার বেড়াইতে যায়। তো সেদিনটা তারা ভালোভাবে এনজয় করে 2 ভাই। তো মাহফুজ ভাই ঘটনাটি ঘটে এই দিন রাতে। তো তারা তো সারাদিন অনেক ঘোরাঘুরি করছে, রাত্রে আর তাদের টায়ার্ড মানে তারা ক্লান্ত হয়ে গেছে, আর তারা রাত্রে বেড়াতে যায়নি। তো সেদিন সকালে ঘুমিয়ে পড়ছে খাওয়া দাওয়া করে। তো ঘুমানোর পর রাত প্রায় 12টা কি 12:30টার দিকে তাদের দরজা আবার নক করে। গতকালকের মতো যেভাবে তাদেরকে নক করছিল সেভাবেই নক করে। তো তখন ভিতর থেকে বললো যে কে কালকেও আমাদের সাথে এরকম জ্বালিয়েছেন কেন, আমাদের সাথে এরকম করতেছেন কেন? ঘরের ভিতর থেকেই সেই কথাগুলো বলার পর তাদের ভিতর থেকে একজন সাহস করে উঠে গিয়ে দরজা খুলে দেখলো যে বাইরে কেউ নেই। তো মাহফুজ ভাই তখন সে আর তত না নিয়ে আবার ব্যাগ চলে আসে। তো তারপর তারা দুজন আবার ঘুমিয়ে যায়। ঘুমানোর কিছুক্ষণ পর মনে হলো যে এবার তাদের কেউ ডাকছে বাইরে থেকে। তো অনেকক্ষণ ধরে ডাকছে, এমন করুণ কণ্ঠে ডাকছে যে মনে একটু ভয় লাগছে যে কে ডাকছে এত রাতে। বাইরে দরজা খুলে দেখি কেউ নেই, আবার আসছে, এখন ডাকছে। তো তখন একটু সাহস করে 2জনই উঠে গেল। মাহফুজ ভাই 2জনে উঠে যাওয়ার পরে দরজাটা খুলে দেখি আবার বাইরে কেউ নেই। তো তারা তো একটু ভয় পেয়ে তারা জড়সড় হয়ে 2জন 2 বেডে ছিল, তখন 2জন 1 বেডে শুলো। তো তারপরে তারা আবার ঘুমিয়ে গেল, ভয়ে ঘুমানোর কিছুক্ষণ পর মনে হচ্ছিল যে তাদের রুমে কেউ এসে মানে যে লড়াচড়া করছে, আর টেবিলের যেসব জিনিস থাকে না, যেরকম আপনার পানির জগ মগ থাকে, ওটা কেউ যেন মেঝেতে ছুঁড়ে মারছে, আরও বিভিন্ন আসবাবপত্র মেঝেতে ছুঁড়ে মারছে। তখন তারা ভয়ে উঠে রুমে লাইট জ্বালিয়ে দেখেনি কেউ নেই। তো তারা তো অনেক ভয় পাওয়ার পরে সেদিন রাতে আর তাদের কিছু হয় নাই। তারা একটু দোয়া কালবা পড়ছে, আল্লাহ পড়তে, সেই রাতটা তারা ভালোভাবে ঘুমায় নেই। তো পরের দিন তারা ভাবলো যে আর একটা নাইট রাতই তো আছে, তো এই রাতটাও এভাবে পার করে দেব। তো তখন তারা সারাদিন ঘোরাঘুরি করলো আগের দিনের মতনই। রাতের যে ঘটনাটা ঘটেছে তাদের সাথে, সে বিষয়টা অতটা কেয়ার না করে তারা স্বাভাবিকভাবেই চলতে থাকে। তো সেদিনের মতনই ঘোরাঘুরি করে সন্ধ্যার সময় ভাবলো যে আমাদের সাথে তো কালকে রাতে এরকম ঘটনা ঘটেছে, তো আজকে একটু সকালে যায় রুমে ঘুমাবো। তো তারা 2জন সন্ধ্যার পরই খাওয়া দাওয়া শেষ করে রুমে ঘুমাতে যায়। তো মাহফুজ ভাই ঘুমানোর পর গতকালকের মতো আজকেও আবার সেরকম জ্বালাতে শুরু করে। আজকে বাইরে আর কিছু করে নাই, একদম রুমের ভিতরে আসি আপনার লাইট বন্ধ করা ছিল, লাইট দুয়ারে মনে করেন যে জ্বলে আর নিবে। তো তারা তো অনেক ভয় পায়, আবার রুমের আসবাবপত্র সব মেঝেতে ছুঁড়ে ফেলছে। তো তারা এবার রুমের ভিতরে লাইটটা জ্বালিয়ে দেখে যে তাদের ফ্যান আছে না, ফ্যানের সাথে এক মেয়ে ফাঁসি লাগিয়ে ঝুলে আছে। তো তারা 2জন তো দেখে মনে করেন যে রুমের ভিতরে জোরে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান হওয়ার পরে তাদের পাশের রুম থেকে লোকজন সবাই বের হয়ে আসে, যে দেখে যে এত জোর চিৎকার দিল এই রুম থেকে। তারা যায় সেই দরজাটা নক করে, কেউ আর রেসপন্স দেয় না। তখন তারা ওই হোস্টেলের ম্যানেজারের কাছে যায়। ম্যানেজার
কাছে গিয়ে ম্যানেজারকে বলে যে ওই রুম থেকে চিৎকারের আওয়াজ আসলো, কেউ তো আর দরজা খুলছে না। তখন ম্যানেজার, আপনারা তো জানেন যে ম্যানেজারের কাছে সবসময় এক্সট্রা চাবি থাকে। তো ম্যানেজার ওই এক্সট্রা চাবি দিয়ে রুম খুলে দেখে কি তারা দুজন অজ্ঞান হয়ে পড়ে আছে। তো তাদেরকে সবাই মিলে ধরে নিয়ে আসে ম্যানেজারের ওইখানে, ম্যানেজার পাশের যে রুম আছে ওই রুমটাতে নিয়ে আসে। তো মাহফুজ ভাই, তাদের দুজনের আর সেই রাতে আর জ্ঞান ফিরেনি। পরের দিন সকালে তাদের জ্ঞান ফিরে। জ্ঞান ফেরার পর ম্যানেজার সবাই জিজ্ঞেস করলো যে আপনাদের কি হয়েছিল যে আপনারা এত জোরে চিৎকার দিলেন। তখন তারা বললো যে আমাদেরকে এরকমভাবে 2 রাতে অনেক ডিস্টার্ব করছে। তো আজকে রাতে যে ঘটনাটি ঘটেছে, যে এরকম ডিস্টার্ব করার ফলে আমরা রুমের লাইট দিলাম, জ্বালানোর পর দেখি যে আমাদের রুমের যে ফ্যানটা আছে ওই ফ্যানটার সাথে একটা মহিলা গলায় ফাঁসি নিয়ে জ্বলে আছে। তো এটা দেখে আমরা ভয়ের চিৎকার দিই। তো মাহফুজ ভাই, তখন তারা দুজন তাদের পাশের রুমে যারা ছিল তাদের থেকে শুনতে পায় যে আসলে ওই রুমটাতে একটা দম্পতি কক্সবাজারে বেড়াইতে আসার পর তাদের মধ্যে অনেক ঝামেলা সৃষ্টি হয়। তো মাহফুজ ভাই, এক পর্যায়ে তার স্বামী তার স্ত্রীকে মেরে ওই ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে তার স্বামী সেখান থেকে পালিয়ে যায়। তো মাহফুজ ভাই, পরের দিন সকালে ওই রুম থেকে ওই মেয়ের লাশটা ওই ফাঁসি দেওয়া অবস্থায় পাওয়া যায়। তো তারপর থেকে এই রুমে যারাই আসছে তারাই তাদেরকে এরকম ভয় দেখাইছে। তো মাহফুজ ভাই, আজকে আমার ঘটনাটি এই পর্যন্তই শেষ। পরবর্তী কোনো ঘটনা নিয়ে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ সোহেব ভাইকে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ঘটনাটি শোনার জন্য। এবং পরবর্তী ঘটনাগুলো শুনতে চাইলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।